রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারের ভারতের ভূপ্রকৃতির হিমালয় পর্বত নিয়ে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তারপর থেকে শুরু করছি, ঠিক আছে। আর এই ক্লাসটিতে আমরা পশ্চিম হিমালয় সম্পর্কে ডিটেলসে জেনেছি, তাই তো। আর এই ক্লাসটিতে আমরা এও বলেছিলাম এই যে সেন্ট্রাল হিমালয় আসে, এই যে সেন্ট্রাল হিমালয়, এই সেন্ট্রাল বা মধ্য হিমালয় কোথায় আসে? পুরোপুরি নেপালে আসে, তাই তো। সেন্ট্রাল বা মধ্য হিমালয় নেপালে অবস্থিত, তাই তো। তো যেহেতু আমাদের চ্যাপ্টারটি হচ্ছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ফলে এই নেপালের এই অংশটুকু হিমালয় পর্বতের পড়ার খুব একটা প্রয়োজন নেই বলে আমার মনে হয়, ফলে এটা আমরা আলোচনা করছি না, ঠিক আছে। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো পূর্ব হিমালয়। আগের দিন বলেছিলাম পূর্ব হিমালয় কোথা থেকে কোন অংশ পর্যন্ত বিস্তৃত, যে এই পশ্চিমে এই তিস্তা নদী থেকে কোন পর্যন্ত, পূর্বে এই যে ব্রহ্মপুত্র উপত্যকা বা ব্রহ্মপুত্র নদ, এই পশ্চিমে তিস্তা নদী থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত হিমালয়ের এই অংশটাই হচ্ছে পূর্ব হিমালয়, এই তো। আর এই পূর্ব হিমালয়কে মনে রাখবে, পূর্ব হিমালয়কে আবার তিনটা ভাগে ভাগ করা যায়। একটা কি দেখো, একটা হচ্ছে দার্জিলিং ও সিকিম হিমালয়, আরেকটা ভাগ হচ্ছে ভুটান হিমালয়, আরেকটা ভাগ হচ্ছে অরুণাচল হিমালয়। এবার এই যে এই তিনটা ভাগ আমাদের আবার পৃথকভাবে ডিটেলসে জানতে হবে। তাহলে দেখো, এই পূর্ব হিমালয় যেহেতু কি পশ্চিম দিকে এই তিস্তা নদী থেকে পূর্ব দিকে কি ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত, তাই তো। তাহলে বুঝতেই পারছো যে ভারতের কোন কোন রাজ্য এই পূর্ব হিমালয়ের অন্তর্গত, বুঝতেই পারছো, তাই তো। দেখো কিরকম, এটা কোন রাজ্য? এটা হচ্ছে সিকিম, ঠিক আছে। আর এইটুকু অংশ কি? এইটুকু অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, তাই তো, পশ্চিমবঙ্গের রাজ্যের উত্তরাংশ। আর এটা দেখো, এটা হচ্ছে কি? এটা ভুটান, ওকে। আর এই যে এটুকু কি? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এই তো। তাহলে কি কি পড়ছে দেখো, পূর্ব হিমালয়ে সিকিম রাজ্য, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভুটান, আর হচ্ছে অরুণাচল প্রদেশ, তাই তো। তাহলে ভারতের রাজ্যগুলোর মধ্যে যদি বলি পূর্ব হিমালয় কোন কোন রাজ্য অবস্থিত, তাহলে কি সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরাংশ, আর কি অরুণাচল প্রদেশ, ঠিক আছে। দেখো তো এবার এর এই যে তিনটা ভাগ প্রথমে আমরা দেখে নিয়ে চলো, যে এই যে এই ভাগটা দার্জিলিং ও সিকিম হিমালয়, ঠিক আছে। দেখো তাহলে পূর্ব হিমালয়ের, দেখো এই পূর্ব হিমালয়ের সীমানা তিস্তা নদী থেকে ধরা হলেও মনে রাখবে অ্যাকচুয়ালি এই ভারত নেপাল সীমান্তে এখানে একটা পর্বতশ্রেণী আছে। এই পর্বতশ্রেণীটার নাম হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, ঠিক আছে। তাহলে দেখো যে ভারত নেপাল সীমান্তে যে পর্বতশ্রেণী আছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, আর দেখো এটা কি? এটা হচ্ছে সিকিম আর ভুটানের সীমান্ত। সিকিম আর ভুটানের সীমান্তে একটা পর্বত আছে যার নাম ডাংকিয়াল পর্বত, ঠিক আছে। তাহলে দেখো যে পশ্চিমে সিঙ্গালীলা পর্বতশ্রেণী থেকে পূর্ব দিকে কি সিকিম বা ভারত ভুটান সীমান্তে ডাংকিয়াল পর্বত পর্যন্ত এইটুকু অংশকেই হচ্ছে বলা হয় সিকিম ও দার্জিলিং হিমালয়। তাহলে সিকিম ও দার্জিলিং হিমালয়ে কোন কোন অংশ পড়ছে? কি সিকিম গোটা পুরো সিকিম রাজ্যটা এবং কি পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, ওকে। মনে রাখবে এই যে এটা কি হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী। এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী কি বলতো? সিঙ্গালীলা পর্বতশ্রেণী নেপাল ও ভারতকে পৃথক করেছে, বা কথাটাকে ঘুরিয়ে বলতে পারি যে এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী নেপাল থেকে পশ্চিমবঙ্গকে পৃথক করেছে। প্রশ্ন হতে পারে কিন্তু যে নেপাল ও পশ্চিমবঙ্গকে পৃথক করেছে কোন পর্বতশ্রেণী? তাহলে কোন পর্বতশ্রেণী? এই সিঙ্গালীলা পর্বতশ্রেণী, ঠিক আছে। তাহলে কি বললাম যে এই দার্জিলিং ও সিকিম হিমালয় কোন কোন পর্বতের মাঝখানে অবস্থিত? পশ্চিম দিকে সিঙ্গালীলা পর্বতশ্রেণী, আর পূর্ব দিকে কি ভারত ভুটান সীমান্তে ডাংকিয়াল পর্বত। মনে রাখবে এই যে সেন্ট্রাল হিমালয় বা মধ্য হিমালয় আছে, এই সেন্ট্রাল বা মধ্য হিমালয় থেকে যত পূর্ব দিকে যাওয়া যায় হিমালয় পর্বত চওড়ায় তত কমতে থাকে, মানে হিমালয় পর্বত ক্রমশ সংকীর্ণ হতে থাকে। এই জন্য হিমালয় পর্বতের যে তিনটা পর্বতশ্রেণী আছে, উত্তরে হিমাদ্রি, তারপরে কি হিমাচল, তারপরে শিবালিক, এখানে কিন্তু এই পূর্ব হিমালয়ে তিনটা পর্বতশ্রেণী খুব কাছাকাছি মিশে যায়। যেহেতু চওড়ায় খুব কম, তিনটা পর্বতশ্রেণী কাছাকাছি মিশে যায়, ফলে এই তিনটাকে ঠিকমতো পৃথক করাই যায় না,
ঠিক আছে। এমনকি মনে রাখবে এই দার্জিলিং ও সিকিম হিমালয়ে এখানে কিন্তু শিবালিক পর্বতের অস্তিত্ব প্রায় নেই। খুব ভালো করে মনে রাখবে কি বলছি, দার্জিলিং ও সিকিম হিমালয়ে দুটো পর্বতশ্রেণী আছে, হিমাদ্রির অংশ আছে এবং হিমাচল হিমালয়ের অংশ আছে, কিন্তু শিবালিক প্রায় অদৃশ্য। ঠিক আছে, শিবালিক প্রায় নেই। ঠিক আছে, তো এই শিবালিকের জায়গায় ডুয়ার্স সমভূমি গঠিত হয়েছে। তো শিবালিক এখানে নেই কেন, শিবালিক এখানে অদৃশ্য কেন, কিভাবে এখানে ডুয়ার্স সমভূমি সৃষ্টি হয়েছে সেটা আমি পরে বলছি। ঠিক আছে, দেখো তাহলে এই যে দার্জিলিং সিকিম হিমালয়, এই দার্জিলিং সিকিম হিমালয়ের এখানে সিকিম নেপাল সীমান্তে জানো কি আছে, এখানে আছে কি, এখানে আছে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ, তাই তো। আর কাঞ্চনজঙ্ঘাটা আমরা কি জানি, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে কি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ, তাই তো। আর আমরা জানি ভারতের উচ্চতম শৃঙ্গ কি, কারাকোরাম পর্বতের কি এখানে K2 বা গডউইন অস্টিন, তাই তো। আর এই যে K2 বা গডউইন অস্টিন দেখো মূল হিমালয়ের বাইরে আছে, ট্রান্স হিমালয়ে আছে, তাই তো। এবং কোথায় আছে, কারাকোরাম পর্বতে আছে। এবং এই K2 শৃঙ্গটা কি পিওকেতে অবস্থিত, তাই তো, পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, তো যদি প্রশ্ন হয় যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তাহলে উত্তর কিন্তু হবে কি বলতো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা। ক্লিয়ার? দেখো এবার এই কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এই দার্জিলিং সিকিম হিমালয়ে আছে সান্দাকফু শৃঙ্গ, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এছাড়া আছে ফালুট, সবরগ্রাম, তারপরে আছে টাইগার হিল। এই শৃঙ্গগুলো এই দার্জিলিং সিকিম হিমালয়ে অবস্থান করছে। আবার দেখো যে এই দার্জিলিং সিকিম হিমালয়ে কিছু স্বল্প দৈর্ঘ্যের হিমবাহ প্রবাহিত হয়, যেমন দেখো জেমু হিমবাহ, তালুং হিমবাহ, পোন্দনরি হিমবাহ। এই হিমবাহগুলি এই সিকিম দার্জিলিং হিমালয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আর তোমরা জানো এই যে জেমু হিমবাহ থেকেই তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। ওকে, এছাড়া দেখো যে এখানে এই যে সিকিম হিমালয়ে একটা বিখ্যাত হ্রদ আছে ছাঙ্গু লেক বা ছাঙ্গু হ্রদ। এই ছাঙ্গু হ্রদটি কিন্তু একটি পর্যটন কেন্দ্র। আবার দার্জিলিং হিমালয়ের মিরিক লেক বা মিরিক হ্রদটিও কিন্তু একটি পর্যটন কেন্দ্র। ওকে, আবার এই দার্জিলিং সিকিম হিমালয়ে দুটি গিরিপথ আছে, একটি নাথুলা, একটি জেলেপলা। ঠিক আছে, নাথুলা আর জেলেপলা এই গিরিপথ দিয়ে কি বলতো ভারত থেকে সিকিম হয়ে তিব্বত বা চীনে যাওয়া যায়। ওকে, তো এই হচ্ছে কি বলতো, এই হচ্ছে দার্জিলিং ও সিকিম হিমালয়ের সংক্ষিপ্ত বিবরণ। তাহলে একটা ভাগ হলো, আরেকটা কি ভুটান হিমালয়, তাই তো। তাহলে ভুটান হিমালয় কোথায়, পুরো ভুটান জুড়ে অবস্থান করছে ভুটান হিমালয়, তাই তো। তাহলে একই কথা, যেহেতু এই আমরা ভারতের ভূপ্রকৃতি পড়ছি, ফলে এই ভুটান হিমালয়টা পড়ার আমাদের খুব একটা বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। ঠিক আছে, তো এরপরে আমরা শেষ ভাগ দেখে নিই কি, এই অরুণাচল হিমালয়। তোমরা মানচিত্রে লক্ষ্য করো, এই হচ্ছে অরুণাচল হিমালয়। এই মানচিত্রে এই যে শৃঙ্গগুলো আছে দেখে নাও এক নজরে। ঠিক আছে, এই যে শৃঙ্গগুলো আছে, এই যে মাউন্টেন পাসগুলো আছে, এগুলো এক নজরে দেখে নাও। তাহলে দেখো এই যে ভুটান আছে, তাহলে এই ভুটানের পূর্ব প্রান্ত থেকে এই একদম এই ব্রহ্মপুত্র পর্যন্ত, নদ পর্যন্ত এই যে অংশ হিমালয়ের, এই অংশটাই কি হচ্ছে, এই অংশটাই হচ্ছে অরুণাচল হিমালয়। ঠিক আছে, মনে রাখবে এই অরুণাচল হিমালয় এই পার্বত্য অঞ্চল কিন্তু খুবই খুব বন্ধুর। ওকে, দেখো এখানে কি বলছি, এখানে যে হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক খুব কাছাকাছি এসে মিলিত হওয়ায়, মানে খুব কাছাকাছি জুড়ে থাকায় এদেরকে পৃথকভাবে চিহ্নিত করা যায় না। ওকে, তো এখানকার হিমাচল ও শিবালিক যে পর্বতগুলো আছে, সেই পর্বতগুলো আবার ওই অরুণাচলের উপজাতিদের নাম অনুসারে এই পর্বতগুলোর নাম রাখা হয়েছে। যেমন দেখো যে এই যে পর্বতটা এখানে, এই পর্বতটাকে বলা হয় ডাফলা পর্বত, এই ডাফলা পর্বত। ঠিক আছে, এই পর্বতটাকে বলা হয় মিরি পর্বত। ঠিক আছে, আবার এই পাহাড়টাকে বলা হয় এবর পাহাড় বা এবর পর্বত। ওকে, আবার এই পাহাড়টাকে বলা হয় মিশমি পাহাড় বা মিশমি
পর্বত। তো কি বলছি, এখানে এই পাহাড় পর্বতগুলোর নাম রাখা হয়েছে কিসের ভিত্তিতে? বিভিন্ন উপজাতিদের, এই অরুণাচল প্রদেশে বসবাসকারী বিভিন্ন উপজাতিদের নাম অনুসারেই এই পাহাড় পর্বতগুলোর নামকরণ করা হয়েছে। ওকে, দেখো যে এই পাহাড় পর্বতগুলো মোটামুটি কোন দিক থেকে, দেখো যে দক্ষিণ পশ্চিম দিক থেকে কি মোটামুটি উত্তর পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। ঠিক আছে, দেখো এখানে, দেখো যে এখানে এই যে এই শৃঙ্গটা আছে, তোমরা আগেই দেখেছো, এটা কি নামচা বারোয়া শৃঙ্গ, তাই তো? এই নামচা বারোয়া শৃঙ্গ অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়াও একটা শৃঙ্গ আছে, দেখো এখানে একটা শৃঙ্গ আছে, এই শৃঙ্গটার নাম হচ্ছে কাংটো শৃঙ্গ। আরও কিছু শৃঙ্গ তোমরা আগে মানচিত্রে দেখেছো, তাই তো? দেখো এখানে একটা গিরিপথ আছে বা মাউন্টেন পাস আছে, যে মাউন্টেন পাসটার নাম বুমলা বা বমডিলা, বমলা বা বমডিলা। এই বমলা বা বমডিলা এই মাউন্টেন পাস দিয়ে অরুণাচল প্রদেশ থেকে তিব্বতের লাসায় যাওয়া যায়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে বমডিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? তাহলে কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত। এছাড়াও এই উত্তর পূর্ব দিকে এদিকে কতগুলো গিরিপথ আছে, যে গিরিপথগুলো হচ্ছে, দেখো যে দিহাং গিরিপথ, পাংশান গিরিপথ, লিখাপানি গিরিপথ। এই গিরিপথগুলো এই অরুণাচল প্রদেশ থেকে বা ভারত থেকে মায়ানমারে যাওয়া যায়, বা এই গিরিপথগুলো অরুণাচল প্রদেশ এবং ভারতের সঙ্গে মায়ানমারের যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, আর এই অরুণাচল প্রদেশে বিচম কাংটো নামে দুটি উল্লেখযোগ্য হিমবাহ আছে। এই হচ্ছে অরুণাচল হিমালয়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা। ঠিক আছে, তার মানে আমাদের হিমালয়ের তিনটা আঞ্চলিক বিভাগই হয়ে গেল, তাই তো? পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় বাদ থাকলো যেহেতু সেটা নেপালে অবস্থিত, তাই তো? এরপরে পূর্ব হিমালয়। ওকে, এরপর আমরা দেখে নিয়ে চলো যে উত্তর পূর্ব ভারতের উচ্চভূমির যে ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতি কেমন। তাহলে প্রথমেই আমরা দেখে নিয়ে চলো যে ভারতের কোন কোন রাজ্য নিয়ে এই উত্তর পূর্বের উচ্চভূমি গঠিত হয়েছে। ঠিক আছে, দেখো ভারতের যদি মানচিত্রের উত্তর পূর্ব অংশ দেখো, ঠিক এরকম হবে, তাই তো? দেখো এই যে এটা কোন রাজ্য? অরুণাচল প্রদেশ, তাই তো? এটা কোন রাজ্য? নাগাল্যান্ড। এটা কোন রাজ্য? মণিপুর। এটা কোন রাজ্য? মিজোরাম। এটা কোন রাজ্য? ত্রিপুরা। এটা কোন রাজ্য? মেঘালয়। আর এই সাদা অংশটা কি? আসাম, তাই তো? তাহলে এই অরুণাচল প্রদেশের কিছুটা অংশ আর এই যে এই রাজ্যগুলো, এই নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এই রাজ্যগুলো নিয়ে এই উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি গঠিত। ঠিক আছে, তো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী এই উত্তর পূর্ব ভারতের উচ্চভূমিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, দেখো যে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল, আরেকটা হচ্ছে মেঘালয় মালভূমি। ঠিক আছে, এবার এই দুটো ভাগই আমাদের ডিটেইলসে জানতে হবে। প্রথমে আমরা দেখে নিই চলো যে এই পূর্বাঞ্চল বা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল কি। ঠিক আছে, দেখো আমরা জানি যে এই যে ভারতের মানচিত্র আছে, হিমালয় পর্বত এরকম কি অনেকটা ভারতের উত্তর দিকে এরকম কি ধনুকের মতো এরকম পূর্ব পশ্চিম এরকম কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী নিয়ে গঠিত হয়ে আছে, তাই তো? অনেকটা এরকম আধখানা চাঁদের মতো বা ধনুকের মতো, তাই তো? এখানে শেষ কি আছে জানি কি? নামচা বারোয়া শৃঙ্গ, তাই তো? তাহলে এই যে হিমালয় পর্বত কি হয়েছে, নামচা বারোয়া শৃঙ্গে এখানে গিয়ে কি বলতো, এরকম চুলের কাটার মতো এরকম দক্ষিণ পূর্ব দিকে বেঁকে গেছে, চুলের কাটার মতো বাঁক নিয়ে এরকম দক্ষিণ দিকে বেঁকে গেছে। ঠিক আছে, তো এই যে দক্ষিণ দিকে বেঁকে গেছে, কতগুলো সমান্তরাল পর্বতশ্রেণী গঠিত হয়েছে, এই সমান্তরাল পর্বতশ্রেণীযুক্ত এই এলাকার পাহাড়ি অঞ্চলটাকেই বলা হয় এই উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল। তার মানে এইখানে যদি দেখো, তাহলে এখানে আছে নামচা বারোয়া শৃঙ্গ, তাই তো? এখান থেকে দেখো এই যে পর্বতগুলো আছে, এই পর্বতগুলো কি উত্তর থেকে দক্ষিণে, উত্তর দক্ষিণে সমান্তরালে বিস্তৃত হয়েছে, তাই তো? এই পর্বতগুলো বা এই পাহাড়ি অঞ্চলটাকেই বলা হয় উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল। তাহলে এই উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল কোন কোন রাজ্যে অবস্থিত বুঝতেই পারছো কি? এখানে কি অরুণাচল প্রদেশের কিছু অংশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে, দেখো এখানকার এই পাহাড়ি অঞ্চলের একটা বৈশিষ্ট্য কী বলতো, এই পাহাড়ি অঞ্চল কিন্তু খুবই বন্ধুর, পাহাড়ি অঞ্চলটা কিন্তু বন্ধুরতা বেশি এবং এর উচ্চতা, এই উত্তর দিকে এই পাহাড়ি অঞ্চলের উচ্চতা বেশি। যত উত্তর থেকে দক্ষিণ দিকে যাওয়া যায়, এই পাহাড়ি উচ্চতা পাহাড় পর্বতের উচ্চতা তত কম হয়। তার মানে পাহাড়গুলির উচ্চতা, উত্তর দিকের পাহাড়গুলির উচ্চতা বেশি, দক্ষিণ দিকের পাহাড়গুলির উচ্চতা ক্রমশ কমতে থাকে।
এই পূর্বাচলে উত্তর থেকে দক্ষিণে যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর নাম কিন্তু তোমাদের সিরিয়ালি মনে রাখতে হবে। ঠিক আছে, যে পূর্বাচলে উত্তর থেকে দক্ষিণে কি কি পাহাড় অবস্থান করছে, কারণ এই সিরিয়াল বা সিকোয়েন্স ধরে কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। দেখো তাহলে এটা কোন রাজ্য বলছি? অরুণাচল প্রদেশ। তাই তো অরুণাচল প্রদেশের প্রথমে এটা মিশমি পাহাড়, সবার উত্তরে মিশমি পাহাড়। তারপরে দেখো এই পাটকই বুম, তাহলে মিশমি পাহাড়ের দক্ষিণে কি পাটকই বুম। এরপরে কোন রাজ্য? এটা কি নাগাল্যান্ড। ঠিক আছে, নাগাল্যান্ডের এটা নাগা পাহাড়। ওকে, এটা কোহিমা পাহাড়। ঠিক আছে, এরপরে দেখো এটা মণিপুর, মণিপুরে এটা মণিপুর পাহাড়। আর এটা মিজোরাম, এটা মিজো পাহাড়। তাহলে এই যে পাহাড়গুলি আছে, দেখো এর আগে আমরা বলেছিলাম যে অরুণাচল প্রদেশের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোর নামকরণ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? যে অরুণাচলে বসবাসকারী আদিবাসীদের নাম থেকেই বা নাম নিয়েই পাহাড়গুলোর নামকরণ করা হয়েছে। আর এই যে পূর্বাচলের পাহাড়গুলো আছে, এই পূর্বাচলের পাহাড়গুলোর নামকরণ কিসের ভিত্তিতে করা হয়েছে? কিসের উপর, কিসের নাম নেওয়া হয়েছে, মানে কিসের নাম দিয়ে নামকরণ করা হয়েছে? দেখো রাজ্যের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। তাই তো, যেমন এখানে নাগাল্যান্ডের নাগা পাহাড়, তারপরে মণিপুরের মণিপুর পাহাড়, মিজোরামের মিজো পাহাড়। ঠিক আছে, তো এই যে পাহাড়গুলো আছে এই পাহাড়গুলো কি বলতো? এই পাহাড়গুলো বুঝতেই পারছো কি এই ডান দিকে কি আছে? মায়ানমার। তাই তো, তাহলে এই পাহাড়গুলো কি ভারত আর মায়ানমারের সীমান্তে অবস্থিত। তাই তো, এই পাহাড়গুলো ভারত আর মায়ানমারের সীমান্ত রচনা করে। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করে যদি দেখো যে এটা কি পাহাড়, এটা কি বলছি? মণিপুর। তাই তো, তাই এটা মণিপুর পাহাড়, মণিপুর রাজ্যের মণিপুর পাহাড়। তাহলে এই মণিপুর পাহাড় কি করছে? মণিপুর আর মায়ানমারের মধ্যে, তাই তো মণিপুর আর মায়ানমারের মধ্যে কি সীমানা চিহ্নিত করছে। আর মনে রাখবে এই যে মিশমি পাহাড় আছে, এই মিশমি পাহাড়ের এই সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দাফাবুম। মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলছি? দাফাবুম। দাফাবুমের উচ্চতা 4597 মিটার। আর এই দাফাবুমটাই হচ্ছে কি বলতো? এই পূর্বাচলের বা সমগ্র উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। প্রশ্ন হতে পারে কিন্তু যে পূর্বাচল বা উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে কি মিশমি পাহাড়ের দাফাবুম। আবার যদি জিজ্ঞেস করি, দেখো যে এই যে অরুণাচল আছে, এই অরুণাচল আর এই যে মায়ানমার, তাহলে অরুণাচল আর মায়ানমারের মধ্যে সীমানা চিহ্নিত করে কোন পাহাড়? তাহলে কোন পাহাড় কি হবে? এই পাহাড়টা, এটা কি পাটকই বুম। তাই তো, তাহলে পাটকই বুম পাহাড় মায়ানমার আর অরুণাচলের মধ্যে সীমান্ত বা সীমানা নির্দেশ করে। ঠিক আছে, আর মনে রাখবে এই যে নাগা পাহাড় আছে, এটা কি বলছি? নাগাল্যান্ডের নাগা পাহাড়। তাই তো, এই নাগা পাহাড় ভারত ও মায়ানমারের মধ্যে কি বলছি? ভারত ও মায়ানমার বা নাগাল্যান্ড ও মায়ানমারের মধ্যে জল বিভাজিকা রূপে অবস্থান করছে। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, দেখো আর এই যে নাগা পাহাড় আছে, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সরমতি, যার উচ্চতা 3826 মিটার। ঠিক আছে, আবার নাগা পাহাড়ের দক্ষিণ রাখাটি কি? কোহিমা পাহাড়। তাই তো, কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে, কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ জাপাফু, যার উচ্চতা 2995 মিটার। ওকে, এবার দেখো তাহলে এই কোহিমা পাহাড়ের পরে এটা কি বলছি? এটা মণিপুর পাহাড়। তাই তো, মণিপুর পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা মানে সর্বোচ্চ শৃঙ্গ মনে রাখবে, মণিপুর পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট ইসো, যার উচ্চতা 2994 মিটার। আর এই মণিপুরেই মনে রাখবে একটি বিশাল পর্বত বেষ্টিত উপত্যকা আছে, যে উপত্যকার নাম ইম্ফল উপত্যকা। তাহলে মণিপুরে আছে ইম্ফল উপত্যকা। আর এই ইম্ফল উপত্যকার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই ইম্ফল উপত্যকাকে উত্তর পূর্ব ভারতের কাশ্মীর বলা হয়। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে উত্তর পূর্ব ভারতের কাশ্মীর কাকে বলা হয়? তাহলে উত্তর কি হবে? এই ইম্ফল উপত্যকা। ঠিক আছে, আর এই ইম্ফল উপত্যকার মধ্যেই একটি বিখ্যাত হ্রদ আছে যার নাম লোকটাক হ্রদ। কি বলছি? ইম্ফল উপত্যকার মধ্যে একটি বিখ্যাত হ্রদ আছে যার নাম লোকটাক হ্রদ। আর এই লোকটাক হ্রদ হচ্ছে পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান বা ন্যাশনাল পার্ক।
ঠিক আছে, তোমরা শুনলে অবাক হবে বা জানলে অবাক হবে, এই লোকটাক হ্রদের মধ্যে যে বাড়িঘরগুলো আছে সেগুলো ফ্লোটিং, সেগুলো ভাসছে, ভাসমান বাড়িঘর, সেগুলো স্থানান্তরিত হতে পারে। এমনকি এই ভাসমান কৃষি জমিও আসে এই লোকটাক হ্রদের মধ্যে। তাহলে দেখো কাশ্মীর উপত্যকার সাথে এই ইম্ফল উপত্যকার মিল আছে। কাশ্মীর উপত্যকাও পর্বত বেষ্টিত উপত্যকা, ইম্ফল উপত্যকাও পর্বত বেষ্টিত উপত্যকা, কাশ্মীর উপত্যকায় ডাল উলার লেক আছে বা হ্রদ আছে, আর এই ইম্ফল উপত্যকার মধ্যেও কি আছে, এই লোকটাক হ্রদ আছে। আর এইসব সাদৃশ্যের জন্যই এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বা নৈসর্গিক সৌন্দর্যের জন্য এই ইম্ফল উপত্যকাকে উত্তর পূর্ব ভারতের কাশ্মীর বলা হয় বা ভূস্বর্গ বলা হয়। ঠিক আছে, এরপর দেখো, এরপর এখানে কি আছে, এটা কোন পাহাড়, এটা হচ্ছে মিজোরামের কি মিজো পাহাড়। মনে রাখবে মিজো পাহাড়ের আগের নাম ছিল লুসাই পাহাড়। কি বলছি, মিজো পাহাড়ের আগের নাম ছিল লুসাই পাহাড়। আর এই মিজো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম ব্লু মাউন্টেন, যার উচ্চতা 2157 মিটার। আর এই যে মিজো পাহাড় আছে, মিজো পাহাড় কি বলতো দক্ষিণ দিকে মায়ানমারে আরাকানমা পর্বত নামে বিস্তৃত হয়েছে, এবং আরাকানমা পর্বত নামে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগরের তল দিয়ে কি বলতো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রসারিত। শুধু তাই নয়, ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিয়ে মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঠিক আছে, এটা ভূতাত্ত্বিকগণেরা মনে করে। ওকে, দেখো এরপর এই যে ত্রিপুরা আছে, এটা কোন রাজ্য, ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরাতে যে প্রধান পর্বত পাহাড় আছে তার নাম জাম্পুই টাং। এখানে যে পাহাড় আছে তার নাম জাম্পুই টাং। ত্রিপুরাতে কি নাম, জাম্পুই টাং। ঠিক আছে, এই ত্রিপুরাতে ওখানকার স্থানীয় ভাষায় টাং মানেই হচ্ছে পর্বত। ঠিক আছে, তো ত্রিপুরার প্রধান পাহাড় কি, জাম্পুই টাং। এই জাম্পুই টাংয়ের শৃঙ্গের নাম হচ্ছে বেতলিং শিব, যার উচ্চতা 960 মিটার। এই বেতলিং শিবই হচ্ছে ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এছাড়া দেখো এখানে একটা পাহাড় আছে যার নাম মিকির পাহাড়। ঠিক আছে, আর এই যে একটা পাহাড় শ্রেণী আছে, এই পাহাড় শ্রেণীটার নাম বড়াইল রেঞ্জ বা বড়াইল পর্বত শ্রেণী। এবার তোমরা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চলের মানচিত্রটি এক ঝলক দেখে নাও। এরপর দেখো পরের ভাগ, এই মেঘালয় মালভূমি। ঠিক আছে, দেখো এই মেঘালয় মালভূমি কোথায় অবস্থান করছে, দেখো এখানে এই পুরো মেঘালয় রাজ্য জুড়েই মেঘালয় মালভূমি অবস্থান করছে। ঠিক আছে, মনে রাখবে প্রকৃতিগত দিক থেকে মেঘালয় মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। এটা কিন্তু প্রশ্ন হয় যে মেঘালয় মালভূমি কি জাতীয় মালভূমি। মেঘালয় মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, এই মালভূমির গড় উচ্চতা 600 থেকে 1600 মিটার। ঠিক আছে, দেখো তাহলে মেঘালয় মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি, তাই তো। দেখো কিরকম যে মনে করা হয় এই যে মেঘালয় মালভূমি পরে এই ভারতের মানচিত্রে লক্ষ্য করো, এটা কি ভারতের উপদ্বীপীয় মালভূমি, তাই তো। এটা কি ছোটনাগপুর মালভূমি, তাই তো। এখানে আছে রাজমহল পাহাড়, তাই তো। আর এটা কি, এটা মেঘালয় মালভূমি, এখানে আছে গারো পাহাড়। ঠিক আছে, দেখো মনে করা হয় এই যে মেঘালয় মালভূমি ভারতের উপদ্বীপীয় মালভূমিরই অংশ। ঠিক আছে, বা এই ছোটনাগপুর মালভূমিরই বিচ্ছিন্ন অংশ। তার মানে এই একসময় মেঘালয়ের এই মালভূমির অংশ আর ছোটনাগপুর মালভূমির অংশ কি একটানা বিস্তৃত ছিল, এই পুরোটা মালভূমি ছিল এরকম একটানা বিস্তৃত ছিল। ঠিক আছে, এবং এই গারো পাহাড়, মেঘালয়ের গারো পাহাড় আর এখানে এই ছোটনাগপুর রাজমহল পাহাড় এরকম বিচ্ছিন্ন ছিল, অবিচ্ছিন্ন ছিল। ঠিক আছে, একসঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, তাহলে কি হয়েছে দেখো, পরবর্তীকালে কি হয় যে এক সময় এখানে এই গারো পাহাড় আর রাজমহল পাহাড়ের মাঝখানে যে গ্যাপ আছে, এখন এখানে একসময় চ্যুতির সৃষ্টি হয়, ফাটল ধরে এবং চ্যুতির সৃষ্টি হয় বা গ্যাপের সৃষ্টি হয়, ফলে ওই জায়গার ভূমি নিচে বসে যায়। ঠিক আছে, তো চ্যুতির ফলে এই মেঘালয় মালভূমি আর ছোটনাগপুর মালভূমির এই মধ্যবর্তী অংশ কি বলছি নিচে বসে যায়। এবার নিচে বসে গেলে এই যে গঙ্গা নদী আছে, গঙ্গা নদী তখন এর মধ্য দিয়ে প্রবাহিত শুরু হয়, গঙ্গা তার উপনদী শাখা নদী উপনদীগুলো এর মধ্য দিয়ে প্রবাহিত শুরু হয়। আর এই যে ব্রহ্মপুত্র নদ আছে, এই ব্রহ্মপুত্র নদ তখন এই গ্যাপ দিয়ে যে জায়গাটা চ্যুতির ফলে বসে গেছে সেই জায়গা দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ঠিক আছে, এবার নদী প্রবাহিত হলে কি হবে, নদী প্রবাহিত হলে নদী কি করবে, যেহেতু এই জায়গাটা অবনত স্থানে পরিণত হয়েছে, এই তো নিচু হয়ে বসে গেছে, ফলে ওখানে অবনত স্থান হওয়ায় পলি বালি জমা হচ্ছে।
ওকে, পলিবালি জমা হয়ে দেখো, পলিবালি জমা হয়ে এটা সমভূমিতে পরিণত হয়েছে, পলিগঠিত সমভূমিতে পরিণত হয়েছে। ঠিক আছে, কিন্তু এই দুদিকের দুটো অংশ উচ্চ অংশ রূপেই কি একদিকে মেঘালয় মালভূমি আর একদিকে ছোটনাগপুর মালভূমি বা ভারতের উপদ্বীপীয় মালভূমি রূপেই থেকে গেছে। মনে রাখবে এর এই পলিস্তরের তল দিয়ে কিন্তু এখনও পলিস্তরের তল দিয়ে এখনও এই মেঘালয় মালভূমি আর এই ছোটনাগপুর মালভূমির কিন্তু যোগাযোগ সংযোগ আছে। ঠিক আছে, দেখো এই কারণেই তোমাদের বলেছিলাম এখানে এই যে সিকিম এই তো সিকিমের পার্বত্য অঞ্চল আর এই পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল কি বলেছিলাম যে এখানে বলেছিলাম এখানে শিবালিক হিমালয় প্রায় নেই, শিবালিক প্রায় অদৃশ্য হয়ে গেছে। এবার বুঝতে পারছো কেন অদৃশ্য হচ্ছে? কারণ এখানে যখন চ্যুতি বা ফাটল তৈরি হয়, বসে যায়, তখন ওই এলাকাটায় এই পুরো অংশটাই কি বসে যায়, তাই তো? বসে গিয়ে তখন এই হিমালয়ের পাদদেশের অংশ মানে শিবালিকের অংশ বসে যায় এবং সেটা বসে গিয়ে কি হয়, বসে যাওয়াতে পলিবালি জমা হয়ে শিবালিকটা নিশ্চিহ্ন হয়ে যায় ঠিকই, কিন্তু পলিবালি জমা হয়ে কি সমভূমি সমতল এলাকার তৈরি হয়, যেটা কি ডুয়ার্স সমভূমি। তাই তো এই জন্য এই পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে উত্তরের পার্বত্য অংশে তাই তো বা সিকিম দার্জিলিং হিমালয় অঞ্চলে কি বলেছিলাম যে শিবালিক প্রায় অদৃশ্য, ঠিক এই কারণেই অদৃশ্য। এরপর দেখো এই যে শিলং মালভূমি বলছি, তাহলে শিলং মালভূমিটা কি ব্যবচ্ছিন্ন মালভূমি, তাই তো? ব্যবচ্ছিন্ন মালভূমি নদী উপত্যকা দ্বারা ব্যবচ্ছিন্ন হয়েছে। তোমরা জানো কোন মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়, তাই তো? দেখো, তো যেহেতু নদী উপত্যকা দ্বারা ক্ষয় হয়েছে, ব্যবচ্ছিন্ন হয়েছে, তাই তো মালভূমিটা, এই জন্য এখানে কতগুলো পাহাড় দেখা যায়, যে পাহাড়গুলো ক্ষয়জাত পাহাড়। ঠিক আছে, যেমন দেখো এই যে এই পাহাড়টার নাম হচ্ছে গারো পাহাড়, এই পাহাড়টার নাম খাসি পাহাড়, এই পাহাড়টার নাম জয়ন্তিয়া পাহাড়। তাহলে গারো, খাসি, জয়ন্তিয়া এই পাহাড়গুলো শিলং মালভূমিতে অবস্থান করছে, তাই তো? এগুলো কি বলছি? ক্ষয়জাত পাহাড়। ওকে, দেখো এই যে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, যার উচ্চতা 1515 মিটার। প্রশ্ন হতে পারে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে উত্তর কি হবে? নকরেক। কত? 1515 মিটার। আবার এই যে খাসি পাহাড় আছে, এটা খাসি পাহাড় বলছি, খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং, মনে রাখবে। তাহলে খাসি পাহাড়ের সর্বোচ্চ অংশই হচ্ছে শিলং, ঠিক আছে, যার উচ্চতা 1961 মিটার। আর এই শিলংটাই কি বলতো? শিলংই হচ্ছে এই মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। প্রশ্ন হতে পারে যে শিলং কোন পাহাড়ের সর্বোচ্চ অংশ, তাহলে কোন পাহাড়? খাসি পাহাড়ের, এই তো। আর শিলংটাই কি মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, ঠিক আছে। আর এই যে এই পাহাড়টা কি বলছি, এটা জয়ন্তিয়া পাহাড়। ওকে, তো এই মেঘালয় মালভূমির দক্ষিণে, ঠিক আছে, চুনাপাথর গঠিত অঞ্চল আছে এবং সেই চুনাপাথর গঠিত অঞ্চলে বহু চুনাপাথরের গুহা আছে, যেটাকে চেরা মালভূমি বলা হয়, ঠিক আছে, এবং সেখানে কার্স্ট ভূমিরূপ দেখা যায়। ওকে, দেখো এবার একটা বিষয় দেখো তাহলে মাঝখানে দেখো এই যে এই রাজ্যটা থাকলো, দেখো এই ব্রহ্মপুত্র নদ গিয়ে এই প্রবাহিত হয়ে এই ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে, তাই তো? তাহলে এই যে এই রাজ্যটা, এটা কি? এটা আসাম, তাই তো? আসাম খুব বন্যাপ্রবণ, আসামে প্রত্যেক বছর বন্যা হয়। কেন হয় এবার বুঝতেই পারছো, তার কারণটা তো দেখো যে এই যে আসাম কি, আসামটা পুরোটা কি ব্রহ্মপুত্রের উপত্যকা, তাই তো, বা ব্রহ্মপুত্রের অববাহিকার অংশ। এবার দেখো তাহলে এই অরুণাচল প্রদেশ এটাও কি পার্বত্য অঞ্চল, তাই তো? মেঘালয় এটাও উচ্চ মালভূমি অঞ্চল। এদিকে এই মণিপুর, নাগাল্যান্ড, মণিপুর এগুলো কি পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল, তাই তো? মাঝখানে এইটুকু হচ্ছে সমতল এলাকা, আসামের এটা হচ্ছে সমতল এলাকা। তাহলে বৃষ্টি হলে, বর্ষাকালে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, তখন কি হয় দেখো, বৃষ্টির জল কি হবে, চারদিক থেকে নদী, উপনদীর দ্বারা, তাই তো, নদীর দ্বারা চারদিক থেকে কি এই আসাম অববাহিকায় নেমে আসে, তাই তো, ব্রহ্মপুত্র অববাহিকায় নেমে আসে। বোঝা গেল? আর এই জন্যই ব্রহ্মপুত্র অববাহিকায় বা ব্রহ্মপুত্র নদে প্রত্যেক বছর বর্ষাকালে প্রবল বন্যার সৃষ্টি হয়, তোমরা জানো, তাই তো? তো এই হচ্ছে পূর্বাচল এবং মেঘালয় মালভূমির সংক্ষিপ্ত বিবরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।